আসসালামু আলাইকুম। বায়ান্ন ওয়ার্ল্ডের আন্তর্জাতিক আপডেটে স্বাগত। গুগল ও ভারতীয় মিডিয়া মিলে বাংলাদেশের বিরুদ্ধে বড়সড় ষড়যন্ত্র করছে। এই প্রশ্নটি শুনে আপনার মনে হয়তো ভাবনার ঝড় উঠতে পারে, কিন্তু এটি কেবল একটি শিরোনাম নয়, বরং বাস্তবতার এক অস্বস্তিকর চিত্র, যা আজ আমরা বিশ্লেষণ করতে যাচ্ছি। একবিংশ শতাব্দীর এই সময়ে তথ্য প্রবাহের নিরপেক্ষতা একটি সভ্য সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর সেই তথ্য প্রবাহ নিয়ন্ত্রণ করে এমন প্রযুক্তি প্রতিষ্ঠান যেমন গুগল, তাদের ভূমিকা নিয়ে যদি প্রশ্ন ওঠে, তাহলে এটি কেবল একটি দেশ বা অঞ্চলের সমস্যা নয়, বরং পুরো বিশ্বের সাংবাদিকতার স্বাধীনতার জন্য হুমকি। সম্প্রতি টেক গ্লোবাল ইনস্টিটিউট তাদের একটি প্রতিবেদনে দাবি করেছে যে গুগল তাদের অনুসন্ধানে একটি নির্দিষ্ট ধরনের কন্টেন্টকে অগ্রাধিকার দেয়, বিশেষ করে এমন মিডিয়াগুলো যারা অতি জাতীয়তাবাদী এবং একপাক্ষিক দৃষ্টিভঙ্গি প্রচার করে। অভিযোগ উঠছে, বাংলাদেশের ঘটনাগুলোর ক্ষেত্রে গুগল প্রায়ই ভারতের মিডিয়াকে প্রাধান্য দিয়ে বাংলাদেশি সাংবাদিকতাকে পেছনে ফেলে দিচ্ছে। কিভাবে এটি ঘটছে এবং এর পেছনে কি শুধু প্রযুক্তিগত অ্যালগরিদম নাকি আঞ্চলিক রাজনীতির কোনো গভীর ষড়যন্ত্র? এই প্রশ্নগুলোই আমাদের আলোচনার কেন্দ্রবিন্দু। তবে এই প্রতিবেদনে আমরা আমাদের শুধু তথ্য উপস্থাপন করব, কারণ সত্য জানতে হলে আমাদের নিরপেক্ষভাবে বিষয়গুলো বিশ্লেষণ করতে হবে। সাম্প্রতিক ঘটনাগুলোতে বাংলাদেশ ও ভারতের মধ্যে উত্তেজনা নজরে এসেছে আন্তর্জাতিক মহলের। 5 আগস্ট শেখ হাসিনার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই শুরু হয় কূটনৈতিক অস্থিরতা, আর এর মধ্যে ঘটে যায় আরেকটি ঘটনা যা দুই দেশের মধ্যে উত্তেজনাকে চরমে নিয়ে যায়। 25 নভেম্বর রাষ্ট্রদ্রোহের অভিযোগে বাংলাদেশের পুলিশ গ্রেফতার করে চিন্ময় কৃষ্ণ দাস নামে একজন হিন্দু নেতাকে। এই গ্রেফতারের পরপরই ভারতীয় মিডিয়াগুলো বাংলাদেশকে সংখ্যালঘু নির্যাতনের রাষ্ট্র বলে আখ্যায়িত করতে থাকে। অভিযোগ করা হয় বাংলাদেশ হিন্দু সম্প্রদায়ের উপর নিপীড়ন চালাচ্ছে। তবে এখানেই শুরু হয় বিতর্ক, কারণ এই ঘটনার প্রকৃত চিত্রটি ভারতীয় মিডিয়ার প্রচার থেকে সম্পূর্ণ আলাদা। বাংলাদেশের স্থানীয় সংবাদ মাধ্যম এবং আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছিল চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের সুনির্দিষ্ট প্রমাণ রয়েছে, এটি কোনো সাম্প্রদায়িক বিষয়ে নয়। কিন্তু আপনি যদি গুগলে চিন্ময় কৃষ্ণ দাস নামে সার্চ করেন, তাহলে কি দেখতে পাবেন? প্রথম পৃষ্ঠায় ভারতীয় মিডিয়ার একপাক্ষিক ভিত্তিহীন প্রতিবেদন। বাংলাদেশি সংবাদ মাধ্যমের প্রতিবেদন খুঁজে পেতে হলে আপনাকে পৃষ্ঠা 12 বা 13 পর্যন্ত যেতে হবে। এখানেই প্রশ্ন ওঠে, গুগল কেন এমনটি করছে? টেক গ্লোবাল ইনস্টিটিউটের মতে, গুগলের অ্যালগরিদম ভারতীয় মিডিয়ার নির্দিষ্ট কিওয়ার্ডগুলোকে অগ্রাধিকার দেয়। উদাহরণস্বরূপ, সংখ্যালঘুর নির্যাতন বা বাংলাদেশ হিন্দু গণহত্যা শব্দগুলো লিখলেই ভারতীয় মিডিয়ার প্রতিবেদন প্রথম দিকে আসে। এটি কি শুধুই অ্যালগরিদমের খেলা, নাকি এর পেছনে রয়েছে আরও গভীর কোনো প্রভাব? ভারত দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় মিডিয়া ইন্ডাস্ট্রি ধারণ করে। তাদের মিডিয়াগুলো বহুল প্রচারিত এবং তাদের বাজেট ও নেটওয়ার্ক বাংলাদেশের তুলনায় বহুগুণ বেশি। গুগলের মতো একটি প্ল্যাটফর্ম যা মূলত বাণিজ্যিক কন্টেন্টকে গুরুত্ব দেয়, সেখানে ভারতীয় মিডিয়ার এই প্রভাব স্বাভাবিক। তবে টেক গ্লোবাল ইনস্টিটিউটের প্রতিবেদন আরও গভীর কিছু ইঙ্গিত দেয়। তারা বলছে এটি শুধু বাণিজ্যিক নয়, বরং আঞ্চলিক রাজনীতির একটি বহিঃপ্রকাশ। বাংলাদেশে ঘটে যাওয়া একটি ঘটনাকে ভারতের দৃষ্টিকোণ থেকে তুলে ধরা কেবল তথ্য বিভ্রান্তি নয়, বরং এটি কূটনৈতিক অস্থিরতা তৈরি করার একটি হাতিয়ার। এই প্রসঙ্গে মনে রাখতে হবে, তথ্য প্রবাহ যদি একপাক্ষিক হয়ে যায়, তাহলে এর প্রভাব কেবল একটি দেশের জনগণের উপরই সীমাবদ্ধ থাকে না, এটি পুরো বিশ্বের কূটনৈতিক সম্পর্ক, জাতিগত সম্প্রীতি এবং আঞ্চলিক শান্তির জন্য হুমকি সৃষ্টি করে। বিষয়টি এখানেই শেষ নয়। গুগলের অনুসন্ধানের এই পক্ষপাতিত্ব শুধু বাংলাদেশ এবং ভারতকে কেন্দ্র করেই সীমাবদ্ধ নয়, বরং এটি পুরো বিশ্বব্যাপী একটি প্রশ্ন তুলে ধরেছে, বিশ্বের তথ্য প্রবাহ কি আর নিরপেক্ষ আছে? টেক গ্লোবাল ইনস্টিটিউটের প্রতিবেদনে আরও উঠে এসেছে, একজন ব্যবহারকারী যদি অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, ইউরোপ বা এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র থেকেও বাংলাদেশ ও হিন্দু নির্যাতন সম্পর্কিত কোনো তথ্য অনুসন্ধান করেন, সেখানেও ভারতীয় মিডিয়ার একতরফা প্রতিবেদনই সামনে আসে।
অথচ বাংলাদেশের স্থানীয় সাংবাদিকতার নির্ভুল এবং বাস্তব দৃষ্টিভঙ্গি খুঁজে পেতে অনেক পেছনের পৃষ্ঠাগুলোতে যেতে হয়। কিন্তু এমনটি কেন হচ্ছে? বিশেষজ্ঞরা বলছেন, গুগলের অ্যালগোরিদম এমনভাবে ডিজাইন করা হয়েছে যা বড় বড় এবং অর্থনৈতিকভাবে শক্তিশালী মিডিয়া হাউসগুলোর কন্টেন্টকে অগ্রাধিকার দেয়। ভারত দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় মিডিয়া ইন্ডাস্ট্রি হওয়ার কারণে তাদের মিডিয়াগুলো স্বাভাবিকভাবেই এই অগ্রাধিকার পায়। কিন্তু সমস্যাটি এখানে শেষ হয় না। যখন একটি নির্দিষ্ট অঞ্চলের ঘটনা সম্পর্কে একপাক্ষিক তথ্য সামনে আসে, তখন এর প্রভাব হয় বহুমাত্রিক। এর ফলে কেবল বাংলাদেশের ইমেজই ক্ষতিগ্রস্ত হয় না, বরং এটি বাংলাদেশে অবস্থানরত সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য একটি বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়। বাংলাদেশকে আফগানিস্তান বানানোর প্রথম ধাপ। ধরা যাক আপনি একজন বিদেশি নাগরিক এবং আপনি বাংলাদেশ সম্পর্কে জানার চেষ্টা করছেন। আপনি গুগলে সার্চ করে যদি ভারতীয় মিডিয়ার একপাক্ষিক রিপোর্ট দেখেন, তাহলে আপনার মনে বাংলাদেশের একটি নেতিবাচক চিত্র ফুটে উঠবে। অথচ বাস্তব চিত্র হয়তো এর সম্পূর্ণ বিপরীত। টেক গ্লোবাল ইনস্টিটিউটের এই প্রতিবেদনটি প্রকাশের পরই বিষয়টি আন্তর্জাতিক মহলে বিতর্ক তৈরি করেছে। পশ্চিমা বিশ্বের বিভিন্ন সংগঠন এবং সাংবাদিকতা প্রতিষ্ঠান এখন গুগলের এই কার্যকলাপ নিয়ে প্রশ্ন তুলছে। তারা বলছে, একটি দেশের অভ্যন্তরীণ ঘটনাগুলোকে ভুলভাবে উপস্থাপন করা শুধুমাত্র সাংবাদিকতার নীতিমালা লঙ্ঘন নয়, এটি একটি জাতির জন্য দীর্ঘমেয়াদী সাংস্কৃতিক এবং কূটনৈতিক ক্ষতি বয়ে আনতে পারে। এই পুরো পরিস্থিতি থেকে আমাদের শিখতে হবে। প্রথমত, আমাদের নিজেদের সাংবাদিকতাকে আরও শক্তিশালী করতে হবে। বাংলাদেশে অনেক সাহসী সাংবাদিক এবং মিডিয়া আউটলেট রয়েছে যারা সত্য তুলে ধরার চেষ্টা করে। তাদের জন্য প্রয়োজন আরও বেশি আন্তর্জাতিক স্বীকৃতি এবং প্রযুক্তিগত সহায়তা। দ্বিতীয়ত, গুগলের মতো বড় প্ল্যাটফর্মগুলোর উপর নির্ভরশীল হয়ে থাকা একমাত্র সমাধান নয়। আমাদের বিকল্প প্ল্যাটফর্ম তৈরির উদ্যোগ নিতে হবে, যেখানে বাংলাদেশের নিজস্ব কণ্ঠস্বর আরও জোরালোভাবে শোনা যাবে। শেষে এটি স্পষ্ট যে প্রযুক্তি আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে, কিন্তু প্রযুক্তি যদি নিরপেক্ষ না হয়, তাহলে তা সমাজে বিভ্রান্তি এবং সংকট সৃষ্টি করতে পারে। গুগল এবং অন্যান্য বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর জন্য এই অভিযোগ একটি বড় চ্যালেঞ্জ। তবে এই চ্যালেঞ্জ মোকাবেলার দায়িত্ব আমাদেরও। আমাদের সচেতন হতে হবে এবং সত্য জানার চেষ্টা করতে হবে একাধিক উৎস থেকে, কারণ আজকে ডিজিটাল যুগে তথ্যই শক্তি, আর সেই শক্তি যেন সঠিকভাবে ব্যবহৃত হয় সেটি নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব।